ঠিক আছে, দারুণ একটা গল্প দিয়ে আজকের এই আলোচনাটা শুরু করা যাক। ঈশপের নেকড়ে এবং ছাগলছানা গল্পটা আমাদের সবারই কম বেশি জানা, তাই না? কিন্তু আজ আমরা এর উপরের আবরণটা সরিয়ে একটু ভেতরে উকি দেব। দেখব একেবারে সাধারণ একটা রূপকথার আড়ালে কতটা মারাত্মক সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক লড়াই লুকিয়ে আছে। এটা শুধু একটা গল্প নয়, বরং আমাদের নিজস্ব অহংকার এবং টিকে থাকার লড়াইয়ের একটা দুর্দান্ত কেস স্টাডি। আচ্ছা, স্ক্রিনের এই কথাটা একটু খেয়াল করা যাক। গল্পের খলনায়ক মানে আমাদের নেকড়ে মশাইয়ের চরম একটা আক্ষেপ এটা। কসাইয়ের পেশাতেই আমার লেগে থাকা উচিত ছিল, অথচ একটা ছাগলছানাকে খুশি করার জন্য আমি বাঁশিওয়ালা হলাম। একটা মাত্র বাক্য, কিন্তু এর গভীরতা ভাবা যায়। এটা আমাদের একটা পরিষ্কার ধারণা দিচ্ছে যে ক্ষণিকের জন্য ফোকাস হারালে বা নিজের ইগোকে প্রাধান্য দিলে কিভাবে নিশ্চিত জয়ও হাতছাড়া হয়ে যেতে পারে। মূল আলোচনায় ঢোকার আগে স্ক্রিনের এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। অতিরিক্ত আত্মবিশ্বাস কি কখনো আমাদের মারাত্মক কোনো বিপদের দিকে ঠেলে দিতে পারে? একটু চিন্তা করলেই বোঝা যায় মাঝে মাঝে শুরুর দিকে ছোটখাটো সাফল্য বা আমাদের সামান্য একটা উন্নতি কিভাবে আমাদের চোখে একটা মিথ্যে অহংকারের পর্দা টেনে দেয়। আর এই অন্ধবিশ্বাস শেষ পর্যন্ত কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে সেটাই আজ আমরা ধাপে ধাপে দেখব। তো চলুন প্রথম ধাপে আসা যাক, পথভ্রষ্ট এবং অহংকারী ছাগলছানা। এই স্লাইডটা এক কথায় অসাধারণ, কারণ এটা ছাগলছানার সেই অলীক আত্মবিশ্বাস আর তার চরম অসহায় বাস্তবতার মধ্যে যে আকাশ পাতাল তফাত সেটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বাম দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি ছাগলছানাটা ভাবছে তার ওই ছোট্ট গজিয়ে ওঠা শিংগুলোই তাকে একেবারে স্বাধীন আর বড় সড়ো বানিয়ে ফেলেছে। আর ডান দিকের বাস্তবতা, সে আসলে পাল থেকে দলছুট হওয়া একেবারে অরক্ষিত একটা বাচ্চা, যে কিনা এতটাই আত্মবিশ্বাসী যে নিজের মায়ের ডাক পর্যন্ত কানে তুলছে না। পতনের ঠিক শুরুটা কিন্তু এখান থেকেই। এখানে আমরা সেই ভুলগুলোর একটা লিস্ট দেখতে পাচ্ছি। আসলে বিপদ তো আর হুট করে আসে না, এটা ছোট ছোট কিছু ভুল সিদ্ধান্তের ফলাফল। সে প্রথমে মায়ের ডাক ইগনোর করল, এরপর নিজের নিরাপত্তার চেয়ে ওই নরম আর সুস্বাদু ঘাস জীবাণুটাকে বেশি ইম্পর্টেন্স দিল। আর সবচেয়ে বড় বোকামি কি ছিল জানেন? পুরো পাল যে তাকে ফেলে চলে যাচ্ছে সেদিকে তার কোনো খেয়ালই ছিল না। এবার দ্বিতীয় ধাপে যাই। এখানে পরিবেশটা একদম বদলে যাচ্ছে। গোধূলির ভয় এবং নেকড়ের আগমন। স্ক্রিনের লেখাটা একটু পড়া যাক। সূর্য অস্ত যাচ্ছে, লম্বা ছায়াগুলো যেন মাটির ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে, আর তার সাথে বইছে কনকনে ঠান্ডা, গা ছমছমে একটা বাতাস। লেখাটা পড়লেই পরিবেশের সেই ভয়ঙ্কর থমথমে ভাবটা যেন আমরা নিজেরাই অনুভব করতে পারি, তাই না? ছাগলছানাটা যখন বুঝতে পারল যে সে পুরো চারণভূমিতে একদম একা, ঠিক সেই মুহূর্তের ওই নিঃসঙ্গতা আর আতঙ্কটা সত্যিই শিউরে ওঠার মতো। আর এখান থেকেই প্যানিক বা আতঙ্ক কিভাবে কাজ করে তার একটা দারুণ উদাহরণ আমরা পাই। ধাপগুলো খেয়াল করলে দেখব, প্রথমে সে নিজের একাকিত্বটা বুঝতে পেরে ভয়ে কাঁপতে শুরু করে। তারপর দিশেহারা হয়ে মায়ের জন্য পাগলের মতো ডাকতে থাকে। এরপর কোনো কিছু না ভেবেই অন্ধের মতো ছুটতে শুরু করে। আর শেষমেশ গাছের কাছে গিয়ে একদম থমকে দাঁড়ায়। কার সামনে? হ্যাঁ, একেবারে এক ক্ষুধার্ত নেকড়ের ঠিক মুখোমুখি। একটা শান্ত বিকেল কিভাবে মুহূর্তের মধ্যে মৃত্যুর দুয়ারে এসে দাঁড়ায়, এটা তার একটা নিখুঁত চিত্র। এবার আমরা পৌঁছালাম এই বিশ্লেষণের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায়। তৃতীয় ধাপ, চতুর ছাগলছানার সেই অনুরোধ। এই কোটেশনটা একটু মন দিয়ে পড়া যাক। আমি জানি আপনি আমাকে খেয়ে ফেলবেন, কিন্তু তার আগে একটা সুর বাজিয়ে শোনান। ওপর থেকে দেখলে মনে হবে মৃত্যু ভয়ে ভীত একটা বাচ্চার শেষ ইচ্ছা এটা, কিন্তু সত্যি বলতে কি, এটা ম্যানিপুলেশনের একটা চরম মাস্টার ক্লাস। নিজের মৃত্যু নিশ্চিত জেনেও এমন ঠান্ডা মাথায় প্রতিপক্ষকে ম্যানিপুলেট করার এই আইডিয়াটা পুরো গেমটাকে এক নিমিষে ঘুরিয়ে দেয়। আর এই কৌশলটাকেই বলা হয় স্টল ট্যাকটিক বা কালক্ষেপণ কৌশল। স্ক্রিনের ডেফিনেশনটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি ছাগলছানাটা এখানে কি অসাধারণ একটা চাল চেলেছে। সে আসলে নেকড়ের দুর্বল জায়গায় আঘাত করেছে, তার ইগো বা অহংকার। নেকড়ের এই অহংকারকে হাতিয়ার বানিয়ে সে আসলে দুনিয়ার সবচেয়ে দামি জিনিসটা কিনে নিচ্ছে এই মুহূর্তে, আর সেটা হলো সময়। চতুর্থ ধাপে আমরা দেখব এই যে ফাঁদটা পাতা হলো সেটা কিভাবে কাজ করল বাঁশির সুর এবং উদ্ধার। এই টাইমলাইনটা পুরো চেন রিয়াকশনটাকে চমৎকারভাবে তুলে ধরেছে। প্রথম মিনিটেই নেকড়ে তার সতর্কতা একদম হারিয়ে ফেলল, মহানন্দে বাঁশি বাজানো শুরু করল। তৃতীয় মিনিটে সেই সুর সন্ধ্যার শান্ত বাতাসে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। পঞ্চম মিনিটে রাখাল কুকুরদের কানে পৌঁছালো সেই শব্দ, যাকে তারা ভোজের আগের গান বলে চেনে। আর ঠিক ষষ্ঠ মিনিটেই কুকুরগুলো চারণভূমির দিকে উল্কা বেগে ছুটে এলো। ভেবে দেখুন নেকড়ের নিজের অহংকারী কিভাবে তার ধ্বংসের সাইরেন বাজিয়ে দিল। শেষ ধাপে আমরা নেকড়ের এই চরম বোকামি এবং এর পেছনের চিরন্তন শিক্ষাটা একটু তলিয়ে দেখব।
সবচেয়ে ইম্পর্ট্যান্ট লেসনটা লুকিয়ে আছে ঠিক এখানেই। স্ক্রিনে খেয়াল করলে আমরা এই মারাত্মক পার্থক্যটা দেখতে পাব। নিজের যেটা কোর স্কিল বা মূল দক্ষতা, সেটাতে ফোকাস ধরে রাখা, বনাম শুধুমাত্র শো অফ করার জন্য অন্য কারো চরিত্র প্লে করা। বাম দিকের কসাই রূপটা হলো নেকড়ের আসল পরিচয়, মারাত্মক এবং ফোকাসড। কিন্তু ডান দিকে সে হয়ে গেল বাঁশিওয়ালা, নিজের ইগোতে অন্ধ, সহজে বিভ্রান্ত এবং ফাইনালি নিজের শিকার হারানো এক চরম ব্যর্থ চরিত্র। এই টেবিলটা আমাদের আজকের এই পুরো কেস স্টাডির একটা সুন্দর সামারি। দুটো চরিত্রের মধ্যে কিন্তু মারাত্মক লেভেলের ত্রুটি ছিল। ছাগলছানার অকাল অহংকার তাকে প্রায় মৃত্যুর মুখেই ঠেলে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তার উপস্থিত বুদ্ধি নেকড়ের মনোযোগহীনতাকে পারফেক্টলি কাজে লাগিয়েছে। অন্যদিকে নেকড়ের সেই বিভ্রান্ত অহংকার তাকে শুধু রাতের খাবার থেকেই বঞ্চিত করেনি, বরং কুকুরদের তাড়া খেয়ে তাকে রীতিমতো জান নিয়ে পালাতে হয়েছে। শেষ করার আগে স্ক্রিনের এই প্রশ্নটা সবার জন্য রেখে যেতে চাই। একটু ভাবুন তো, নিজের বাইরের অন্য কেউ হতে গিয়ে বা শুধু শো অফ করতে গিয়ে কি কখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হাতছাড়া হয়েছে? নেকড়ের মতো ক্ষণিকের কোনো অহংকার কি আমাদেরও মূল ফোকাস থেকে দূরে সরিয়ে দিচ্ছে না তো? আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। প্রশ্নটার উত্তর খোঁজার দায়িত্বটা না হয় সবার কাছেই তোলা রইল।